উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হলো সিঙ্গাপুরে। শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না। আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদের এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ অনুষ্ঠানে থাকবে 4 স্তরের কঠোর নিরাপত্তা। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। বললেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। উপদেষ্টারা নিজেদের প্রমাণ করতে না পারলে 5 আগস্ট বারবার ফিরে আসবে। মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচিত হলে গঠন করবে জাতীয় সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। বললেন সিইসি, শঙ্কা নেই ভোট নিয়ে। ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশ সময় সন্ধ্যে 5:50 সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন। বেলা 2:05 আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন। এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় এক দুজন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর, তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনিক। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুস-সালাহ জামে মসজিদের সামনে পৌঁছান, ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী। প্রশ্ন হলো, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম সংগঠিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা? যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায়, এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে। যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের। সময় দুপুর 2:20। বক্স কালভার্ট রোডের বাইতুস-সালাহ জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা। হাদির রিকশায় ছিল তিনি নিজে সহ আরও একজন। হঠাৎ মোটরসাইকেলের দুই আততায়ী পেছন থেকে গুলি ছোড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে। এরপরই দ্রুত বেগে হাদির রিকশা পেরিয়ে পালিয়ে যায় আততায়ীরা। এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল? আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে। এরপর বক্স কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুনবাগিচার দিকে। সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্তান, অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা। মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায়। সেখান দিয়ে বের হওয়ারও আরও 3টি রাস্তা, তার মধ্যে শিল্পকলা ভবন, অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক। ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি? সেগুনবাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই। যেভাবে দেখছি এইভাবে সেমটাই, আর কয়েক জায়গায় দেখলাম যে অবস্থা, এই অবস্থা আমি দেখছি, কিন্তু ফেসটা পুরো ভাসে না। সব জায়গার মধ্যে দেখলাম যে ফেসটা তার ভাসে না, যে স্পিডে আসছে ওই স্পিড আরও স্লোভাবে আসলে সে তো শ্যুট করে মানে তাড়াহুড়া করে চলে গেছে। আমি ধরতে গেলাম, পুলিশে আমারই আগে হ্যারাসমেন্ট করবো, দেন আপনি কি দেখছেন, কি জানেন, আপনি সাক্ষী দেন, আপনি থানায় চলেন। এই কারণে, বিশেষ করে এই কারণেই মনে করেন বলে কেউ আগায় না। শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম। শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে। তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি। নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ। সে এখন 3 দিনের রিমান্ডে। ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি, আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে। পুলিশ এখনও বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। আবার হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটকও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর, যে কাজে সহায়তা করেছে আটক দুজনই। মাঝে 2বার 2টো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ফয়সাল স্ত্রী সামিয়া, শালক শিপু ও প্রেমিকা মারিয়াকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
পুলিশের দাবি, ঘটনার আগে পরে যাদের সাথে ফয়সাল যোগাযোগ করেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনে প্রেস ব্রিফ করেছে বিজিবি। বলা হয়েছে, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকা যায়। তাদের সহায়তার অভিযোগে ফিলিপ নামের স্থানীয় এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। বিজয় দিবসে উৎসব নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা দিয়ে এসেছে ইনকিলাব মঞ্চ থেকে। বিকেলে তাদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন তারা। একই সাথে ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়ও জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ জুলাই সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের। হাদিকে হত্যা চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা এমন বক্তব্যের বিরোধিতা করে সিইসির পদত্যাগ দাবি করেন কেউ কেউ। তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা সন্ত্রাসী গোষ্ঠী। যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়, এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। গোয়েন্দা ব্যর্থতার জবাব সরকারকে দিতে হবে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, অস্ত্রধারীদের তথ্য পুলিশের কাছে আছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেয়া হবে না। ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে ভারতের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আধিপত্য বিরোধী র্যালির ডাক দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না, আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা ১৬ ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। ২৫ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ হাদির খুনিদের বাংলাদেশে পাঠাতে আলটিমেটাম দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্যথায় ভারতের প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ ও বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ,
ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। 16 ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থবিরোধী সেই শক্তির ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে ৭১-এর মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ আর সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা। ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলোচনায় গুরুত্ব পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস আর সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ। বিএনপি নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে আবার নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায়। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? 3, দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগ তোলেন তারেক রহমান। বলেন, জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না। ভয়ের কোনো কারণ নেই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল কিংবা অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, বরং তার সাথে আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিবিড়ভাবে জড়িত বলেও মনে করেন তারেক রহমান। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ব্যাখ্যা চেয়েছেন সিইসির ওই বক্তব্যের। বিজয় দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি ৭১কে সম্মানের পাশাপাশি ২৪কেও ধারণ করার তাগিদ দেন। বলেন, বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারলে বারবার ৫ আগস্ট ফিরে আসবে।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর এই আলোচনা সভা। এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে জামায়াতের আমির অতীত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। বলেন, জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা সম্মান করব ৭১-কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪-কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। প্রধান নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে আমির। বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। হাদির সুচিকিৎসায় সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়ে জামায়াতের আমির বিপ্লবীদের নিরাপত্তা ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষিত হামলা করে যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ। জামায়াত নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারাই এই সরকারে কাজ করবে তাদের দুর্নীতিমুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করতে হবে। প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এই জন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান, এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান মক ভোটে অংশ নেওয়া তরুণরা। দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে, এরকম টাইপের মানুষ। সৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকারনামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের কথা ভাববে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করুক, প্লাস আমরাও যে একটা দেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয়। শুধু ভোটদানই দায়িত্ব শেষ নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনী খরচ বাড়ছে। তবে এখনও বাজেটের চাহিদাপত্র দেয়নি ইসি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি দাবি করেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সামনে আরও কঠোর হওয়া প্রয়োজন। ওসমান হাদির চিকিৎসায় সব রকমের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। এতে আলোচনা হয় 10টি প্রস্তাব নিয়ে।
পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান জাতীয় নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি ভালোভাবে এগুচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামনে আরও কঠোর হবে। যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি ইসে করা হবে, যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো অলরেডি ওরা জানে কোন কোন জায়গায় মোর সেন্সিটিভ। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ওসমান হাদির চিকিৎসায় সার্বিক খরচ বহন করবে সরকার। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে চাল এবং কম দামে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশে রেখেই তার পদত্যাগ দাবি করলেন ডাকসু নেতারা। এ সময় ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ 3 দফা দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হলে পররাষ্ট্র ও আইন উপদেষ্টারও পদত্যাগ চান ডাকসু নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ 3 দফা দাবিতে প্রথমে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা, পরে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে অবস্থান নেয় শিক্ষা ভবনের সামনে। এক পর্যায়ে ডাকসু নেতৃবৃন্দ সহ আন্দোলনকারীদের কয়েকজন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দাবি জানান, হাদির উপর হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার ও গোয়েন্দা সংস্থার গাফিলতির জন্য দায়ীদের বিচার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে এলাকা ভিত্তিক চিরুনি অভিযানেরও দাবি জানান তারা। শেখ হাসিনাকে ফেরত ও গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়টিও তুলে ধরেন ডাকসু নেতারা। দাবি বাস্তবায়ন না হলে 3 উপদেষ্টার পদত্যাগের আন্দোলনের ঘোষণা দেন তারা। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদি 48 ঘন্টার মধ্যে না হয়, চিরুনি অভিযান চালিয়ে জঙ্গি লীগ, খুনি, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা, অস্ত্রোদ্ধার না করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতাদের পাশেই ছিলেন, দাবির প্রতি সহমত জানান তিনি। ডাকসুর বিবি আমাদের যে ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো, আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন। হাদির উপর হামলাকারীদের ধরতে না পারা এবং তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এর জবাব দেননি। সবকিছু তো এখানে বলা যাবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, তাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য। এদিন আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024-এর 14 জুলাই গণভবনে শিক্ষার্থীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সেই বক্তব্যের পরই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের এই মামলা প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ভারতে পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড, যদিও সেই রায়ে সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা ও কামালের অপরাধের বিপরীতে তাদের যে সাজা দেওয়া হয়েছে তা ন্যায় বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। দ্রুতই মৃত্যুদণ্ড চেয়ে আপিল নিষ্পত্তি হওয়ার আশা জানায় প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানে যে
অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কী থাকে, যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কী ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। অপরাধের গ্র্যাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই যে ক্ষতি, তারা হলো রিয়েল ভিকটিম। এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস, কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি, কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন, এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে, এগুলোও ক্রমান্বয়ে চলে আসবে। এদিন চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় পৃথক মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী। মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, তাই ক্রয় ক্ষমতা কমেছে, বাড়ছে দারিদ্র্য। সবল ব্যাংক খাত প্রতিষ্ঠান না করা গেলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। দেশের 1% মানুষের হাতে মোট সম্পদের 54%। এমন অবস্থায় অর্থনীতির ভারসাম্য ধরে রাখতে আগামী সরকারের 12 অগ্রাধিকার তুলে ধরেছে গবেষণা সংস্থা র্যাপিড। কর কাঠামো সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আগামী বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। অপেক্ষায় আছে দেশের মানুষ। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে নতুন সরকারের আর্থসামাজিক অগ্রাধিকার নিয়ে সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। এলডিসি উত্তোলন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার মজুদ, বিদ্যুৎ জ্বালানি সহ 12 খাতে গুরুত্ব দেবার সুপারিশ করা হয়। আমরা যদি 12 ফেব্রুয়ারি ইলেকশন করি, তাহলে নতুন সরকার আসার পরে ওই 2 সপ্তাহের মধ্যে তারা কি সিডিপিকে রিকোয়েস্ট করতে পারবে কিনা আমাদের গ্র্যাজুয়েশন এক্সটেনশনটা কনসিডার করার জন্য, সেটা কিন্তু একটা প্রধান নির্ণায়ক প্রশ্ন হিসেবে থাকছে। ইনফ্লেশন রেটটাকে আমাদের অ্যাটলিস্ট 6 ভাগের নিচে কিন্তু নামিয়ে আনতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা যদি আমরা করতে না পারি তাহলে হবে কি, এই মানুষগুলো যারা দরিদ্র সীমার নিচে বাস করছেন তাদের অবস্থা কিন্তু আরও ভালনারেবল হবে। ব্যাংক খাতে স্বস্তি ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দেওয়া হয়। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। অর্থনীতিতে কাঠামোগত সংস্কারের তাগিদ দিয়ে বলা হয়, সবার জন্য অর্থনীতি এখন নেই। আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা বলে যে আমাদের ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, এই নতুন মডেলের হচ্ছে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। এখন পর্যন্ত মানুষ কিন্তু স্বস্তি বোধ করছে না। আমরা আশা করছিলাম যে অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেছে, নট দেয়ার, রাদার মব কালচার অ্যাড হয়েছে। কর ব্যবস্থায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই। অনুষ্ঠানে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে মোবাইল ফোনের শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক, এবং এটা করতে গেলে আমরা 2 জায়গাতেই ছাড় দিতে রাজি আছি। যেহেতু এখন গ্রে মার্কেটে বেশিরভাগ হাই এন্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যি করতে কোনো রেভিনিউ পাই না। এটা যদি আমরা ফর্মাল করতে পারি এনআইএর ইমপ্লিমেন্টের মাধ্যমে, ইভেন রেভিনিউ যদি আমরা ছেড়েও দিই, তারপরে কিন্তু ফর্মাল চ্যানেলে আসার কারণে আমাদের রেভিনিউ বাড়বে। স্বাস্থ্য শিক্ষা সহ সামাজিক নিরাপত্তা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ওঠে সেমিনারে। খিচুড়ি রান্না শেখার জন্য 500 জনের একটা টিম তৈরি করা হয়ে গেল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় পেছালো। 16 ডিসেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 1 জানুয়ারি। বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি। বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত হ্যান্ডসেটের আইএমইআই ও অন্যান্য তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল আজ, কিন্তু অনেকেই তা দাখিল করেনি। তাই হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালুর মেয়াদ পেছানো হলো। 21 ডিসেম্বর এনইআইআর চালুর আগে গ্রাহকের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই পরবর্তীতে বন্ধ হবে না বলে জানিয়েছে বিটিআরসি। অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে হামলার নেপথ্যে 2 বাবা ছেলে।
তাদের নাম যথাক্রমে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তানি বংশোদ্ভূত, যাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। এদিকে এক হামলাকারীর মৃত্যু হলেও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। তাদের মধ্যে শিশু, নারী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন। গানের তালে তালে চলছিল উদযাপন, কেউ সপরিবারে, কেউ বা আবার বন্ধু বান্ধব সহকারে। হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি। শুরু হয় এলোপাতারি গুলি, প্রাণ বাঁচাতে সৈকত জুড়ে ছুটোছুটি শুরু হয় হাজারখানেক মানুষের। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় চালানো এই হামলার পেছনে রয়েছে 2 বাবা ছেলে। ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীদের গুলিতে যাদের একজনের মৃত্যু হয়, অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে তাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। একাধিক গণমাধ্যমের দাবি তারা পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক সাহসিকতার কথা শুনতে পাচ্ছি, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। অভিযান চালু আছে, তদন্তও চলছে। যেটা গুরুত্বপূর্ণ তা হলো অস্ত্রধারী 24 বছর বয়সী একজন পুরুষ, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে। এদিকে হামলাকারীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ, চলছে তদন্ত। দরকারি সকল পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়া, এমন মন্তব্য প্রধানমন্ত্রী। ইহুদি বিদ্বেষ নির্মূল করতে যা যা প্রয়োজন তাই করব। এটি একটি অভিশাপ, একসাথে তা দূর করবই। অস্ট্রেলিয়া কখনো বিভাজন, সহিংসতা বা ঘৃণার কাছে নতি স্বীকার করবে না। জাতি হিসেবে আমাদের বিভক্ত করা যাবে না। অস্ট্রেলিয়ার 3 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।